হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএস সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 9 অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ভ্যাট মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট নাম্বার ১ প্রোডাকশন কোম্পানি ভ্যাট অর্থাৎ উৎপাদনকারী কোম্পানি ভ্যাট। ২ নাম্বারে ইনপুট আউটপুট ভ্যাট অর্থাৎ যারা আমদানি রপ্তানি করে তাদের ভ্যাট নির্ণয় করব। আর ৩ নাম্বার হচ্ছে পারচেজ অ্যান্ড সেলস ইনক্লুডিং ভ্যাট অর্থাৎ পারচেজ এবং সেলস রিলেটেড যেগুলো ভ্যাটগুলি আছে এগুলো আমরা জার্নাল করব। ৪ নাম্বার ফরম্যাটে জার্নাল। তাহলে এখানে তিনটা ফরম্যাটের মধ্যে আমাদের কোন ফরম্যাটটা বেশি ইম্পর্টেন্ট? এই তিনটা ফরম্যাটের মধ্যে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফরম্যাট ৩ এবং ফরম্যাট ১। এই দুইটা ফরম্যাট থেকে পার্ট সি তে প্রশ্ন আসবে। আর পার্ট বি তে যদি প্রশ্ন আসে তাহলে এখান থেকে এই যে ফরম্যাট ২ থেকে প্রশ্ন আসতে পারে না আসতে পারে। এরকম দেখা যায় ফরম্যাট ৩ থেকে পার্ট সিও প্রশ্ন দেয় আবার পার্ট বি তেও প্রশ্ন দেয়। তবে আমরা গুরুত্ব সহকারে ১ এবং ৩ এই দুইটা ফরম্যাট বেশি করে পড়বো আর ২ নম্বর ফরম্যাট আমরা দেখে দেব। তো আসো তাহলে এই চ্যাপ্টার জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৬ থেকে ২২ পর্যন্ত যে প্রশ্নগুলো দিয়েছে তার একটা অ্যানালাইসিস আমি দিছি। দেখতেছি এই চ্যাপ্টার থেকে ২০১৬ সালে পার্ট সি তে একটা প্রশ্ন দিয়েছিল, ১৭ সালে পার্ট বি পার্ট সি তে দুইটা, ১৮ সালে পার্ট বি পার্ট সি তে দুইটা, ১৯ সালে পার্ট বি পার্ট সি দুইটা, ২০ সালে পার্ট বি পার্ট সি দুইটা, ২১ সালেও পার্ট বি পার্ট সি দুইটা, কিন্তু ২০২২ সালে কোনো প্রশ্ন হয় নাই। তোমরা পরীক্ষা দেও ২০২৩ সালে, তোমাদের ২০২৩ সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং পার্ট সি তে একটা একটা প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। অতএব এই চ্যাপ্টারটা আমরা সবাই গুরুত্ব সহকারে করব। আমার কথা সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে এই চ্যাপ্টারটা আমরা করব হচ্ছে পার্ট বি প্লাস পার্ট সি। ২০১৭ সাল থেকে শুরু করে ২০২১ সাল ৫ বছর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে পার্ট বি এবং পার্ট সি তে প্রশ্ন হয়েছে। ২০২২ সালে প্রশ্ন দেয় নাই, ২০২৩ সালে অবশ্যই প্রশ্ন আসবে। তো আসো আমরা তাহলে ফরম্যাট ১ শুরু করব। ফরম্যাট ১ হচ্ছে প্রোডাকশন কোম্পানি ভ্যাট। তো এই প্রোডাকশন কোম্পানি ভ্যাট নির্ণয় করার জন্য আমাদের দুইটা স্টেপ। আমরা ট্যাক্সেশন বাংলাদেশের ক্ষেত্রে যা যা পড়ছি ওখানে বাংলা আর এখানে কি ইংলিশ। তো এটা ক্ষেত্রে দুইটা পার্ট। প্রথম পার্টে আমরা সেলস বের করব আর ২ নাম্বার পার্টে আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বের করব। তো আসো আমরা তাহলে একটু পড়ি। তো সর্বপ্রথম আমরা এই অঙ্ক করার জন্য প্রথমে লিখব নেম অফ কোম্পানি, শিডিউল অফ ভ্যাট ক্যালকুলেশন ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর ২০০০ যা থাকবে তাই, পার্টিকুলার টাকা টাকা। আমরা মূল্য ট্যাক্সের ক্ষেত্রে আমরা প্রথমে বের করেছিলাম ব্যবহৃত কাঁচামালের ব্যয়, ওইটার ইংলিশ হচ্ছে র মেটেরিয়াল ইউজড। তো এই র মেটেরিয়াল ইউজড বের করার ক্ষেত্রে এখানে তিনটা জিনিস আসবে। এক, ওপেনিং র মেটেরিয়াল যোগ পারচেজ অফ র মেটেরিয়াল বিয়োগ হচ্ছে ক্লোজিং র মেটেরিয়াল। এই তিনটা জিনিস যোগ বিয়োগ করার পর আমাদের হবে র মেটেরিয়াল ইউজড। তবে এখানে একটা কথা, সেটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে যদি ক্রয় পরিবহন থাকে, প্রশ্নের মধ্যে যদি ক্রয় পরিবহন থাকে তাহলে সেটা পারচেজ অফ র মেটেরিয়াল সাথে যোগ করে দিব। ঠিক আছে? তাহলে এখানে মূলত কয়টা জিনিস আসবে? চারটা জিনিস। ওপেনিং র মেটেরিয়াল, পারচেজ অফ র মেটেরিয়াল, ক্রয় পরিবহন মানে ফ্রেড ইন অথবা ক্যারিজ ইনওয়ার্ড, এই তিনটা যোগ আর ক্লোজিং র মেটেরিয়ালটা বিয়োগ। এই চারটা জিনিস যোগ বিক্রয় হবে র মেটেরিয়াল ইউজ। এর সাথে আমরা যোগ করব, বাংলায় পড়ছিলাম প্রত্যক্ষ খরচ আর ইংলিশে বলবো কি ডিরেক্ট কস্ট, মানে যে খরচগুলি উৎপাদনের সাথে সরাসরি জড়িত। এই ডিরেক্ট কস্টগুলি যোগ করে আমাদের হবে প্রাইম কস্ট মানে মুখ্য ব্যয়। এই প্রাইম কস্টের সাথে যোগ করতে হবে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড মানে আমরা পড়তাম কারখানা উপরিব্যয়। কয় ধরনের খরচ করছিলাম বলো তো দেখি? দুই ধরনের। কি কি? সকল প্রকার পরোক্ষ খরচ আর হচ্ছে কারখানার উপরিব্যয়। কোড ওই পরোক্ষ খরচ ইংলিশ হলো অল ইনডিরেক্ট এক্সপেন্স আর কারখানায় হলো অল ফ্যাক্টরি এক্সপেন্স। তাহলে একই জিনিস কিন্তু দুইটা যোগ করে আমাদের হবে ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্ট, যেটাই বলেন ওইটাই রাইট। ম্যানুফ্যাকচারিং কস্ট যে কথা, প্রোডাকশন কস্ট একই কথা, ওয়ার্ক কস্ট একই কথা। এরপরে বলতো এর সাথে আমরা কি যোগ করতাম বাংলায়? প্রারম্ভিক যোগ এবং সমাপনী বিয়োগ করতাম। কোনটা? চলতি খরচ।
হ্যাঁ বলো, চলতি কার্যে প্রারম্ভিক যোগ আর সমাপনী বিয়োগ। গুড। ওই চলতি কার্য ইংলিশ হলো ওয়ার্কিং প্রসেস, যেটাকে শর্টকাটে আমরা বলছি WIP। এই ওয়ার্কিং প্রসেস যে কথা, চলতি কার্য বা আংশিক পণ্য বা অর্ধসমাপ্ত পণ্য সেম কথা। তাহলে এটার ওপেনিং টাকা যোগ করবো আর ক্লোজিং টাকা আমরা বিয়োগ করবো। তাহলে ওপেনিং ক্লোজিং যোগ বিয়োগ করার পর আমাদের যে টাকাটা হবে সেটা নাম হচ্ছে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার, উৎপাদিত দ্রব্যের ব্যয়। এর সাথে আমাদের যোগ করতে হবে ওপেনিং ফিনিশ গুড, যার বাংলা হচ্ছে তৈরি পণ্য। ওপেনিং ফিনিশ গুড যোগ আর ক্লোজিং ফিনিশ গুড বিয়োগ, এই যোগ বিয়োগ করে যা হবে তার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, মানে বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা যোগ করব অপারেটিং এক্সপেন্স, মানে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কয় ধরনের খরচ বুঝলাম? দুই ধরনের, প্রশাসনিক আর বিক্রয়। এখানে ওইটাই লেখা আছে, অল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মানে প্রশাসনিক খরচ, অর সেলিং এক্সপেন্স মানে বিক্রয় খরচ। তাহলে কস্ট অফ গুডস সোল্ডের সাথে অপারেটিং এক্সপেন্স যোগ করার পর আমাদের হবে টোটাল কস্ট। এই টোটাল কস্টের সাথে প্রফিট আমরা যোগ করে বের করব হচ্ছে সেলস। এই যেটুকু করবো এইটুকুর মধ্যে হচ্ছে আমাদের আর্ট। আর এই যে ভ্যাট পেয়েবল, যেটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে ভ্যাট পেয়েবল যেটা করবো সেটাই হচ্ছে 2। এই টোটাল হচ্ছে আমাদের 10 নম্বর। তবে এখানে প্রফিট নিয়ে একটা কথা আছে, যেটা ওইটার ক্ষেত্রে আমরা পড়ছিলাম। প্রফিট দুই রকম থাকতে পারে, একটা প্রফিট অন কস্ট আর একটা প্রফিট অন কি সেলস। সেলস থেকে কি সরাসরি পার্সেন্ট ধরি নাকি ওই পার্সেন্ট চেঞ্জ করি? পার্সেন্ট চেঞ্জ করি। যেমন মনে করো প্রফিট 20% অন সেলস, তাহলে কি করব? চেঞ্জ করব। হ্যাঁ বলো, টোটাল কস্ট ইনটু কত বাই কত? 20/80। আর যদি মোট ব্যয়ের উপর ধরতে বলে, যদি বলে প্রফিট 20% অন টোটাল কস্ট, তাহলে সরাসরি কত পার্সেন্ট? টোটাল কস্ট ইনটু 20%। সরাসরি 20%। এটা আশা করি তোমরা ট্যাক্সের ক্ষেত্রেও পড়ছো, এখানেও পড়ছো। এখন আমাদের 2 নাম্বার ধাপ যেটা, সেটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে ভ্যাট পেয়েবল আমরা বের করব। এটা করার জন্য পার্টিকুলার টাকা বলো তো ওখানে প্রথম কি লিখতাম? বিক্রয় মূল্যের উপর ভ্যাট। বিক্রয়। তাহলে এখানে লিখছি ভ্যাট অন আউটপুট। এই আউটপুট যে কথা, বিক্রয় কি কথা? পরে আমি আগে বুঝিয়ে নেই। ভ্যাট অন আউটপুট অথবা কি সেলস। আমরা এখানে যে সেলস বের করব, ওই সেলস এর উপর যা হবে তার উপর 15% টাকা। এর সাথে আমরা ওখানে কি বাদ দিতাম বলো তো দেখি? ব্যবহৃত পণ্যের ব্যবহৃত কাঁচামালের ব্যয়, যেটাকে আমরা বলি র মেটেরিয়াল ইউজড, অথবা বলতে পারি ভ্যাট অন আউট ইনপুট। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কাজ হলো যে টাকাটা পাবো ওই টাকারে 15 দ্বারা গুণ আর 115 দ্বারা কি বলো দেখি ভাগ। ঠিক আছে না? এই যে যুগটুকু, এইটুকু হচ্ছে এই বছর নতুন। এটা গেল বছর কিন্তু এখানে 15/115 ছিল না, সরাসরি 15% ছিল। তাহলে আমাদের সলিউশন পিডিএফ আমি তোমাদের যেটা দিব সেটা প্রত্যেকটা অঙ্কে কিন্তু এখানে দেখবা সরাসরি 15% ধরা। এটা গেল বছর ছিল, এই বছর এটা কি করছে, চেঞ্জ করছে। তাহলে আমরা যখন অঙ্ক করব তখন কি 15% দিব না 15/115 দিব? 15/115। 15/115। এর জন্য আমাদের এই শীটের সাথে তোমাদের যে শীটটা দিছে এই শীটের সাথে এই যে ব্যাট পেয়েবল অ্যানসারটা মিলবে না। কথা কি বুঝতে পারছি? আমি এই নতুন অ্যানসারটা লিখে দিছি এখানে। কথা ক্লিয়ার? জি স্যার। সেলিং প্রাইস মিলবে কিন্তু এই ব্যাট পেয়েবলটা মিলবে না, কারণ আগের ক্ষেত্রে আগে আমরা ধরতাম সেলসের উপর 15%, র মেটেরিয়াল উপর 15%, দুটো বিয়োগফল ব্যাট পেয়েবল। কিন্তু এখন সেলসের উপর 15% আর র মেটেরিয়াল ইউজের উপর 15/115। তাহলে আশা করি এটা আমরা ট্যাক্সের ক্ষেত্রে যা পড়ছি এখানে তাই পড়লাম। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এখন তোমার প্রশ্ন বলো, কে প্রশ্ন করছিল বলো? ভাইয়া আমি যে উৎপাদন মূল্যের উপর ধরেন 15% ভ্যাট এটা চাইছেন, উৎপাদন মূল্যটা কোনটা ভাইয়া? উৎপাদন মূল্য মানে এখানে টোটাল ব্যয়, টোটাল কস্ট। টোটাল কস্ট। হ্যাঁ মোট ব্যয়। ঠিক আছে? জি ভাই, আমি তো মোট মুনাফা দিয়ে করছি কিন্তু হয় নাই আমার আনসার। ওই যে ট্যাক্সেশন ইন বাংলাদেশের ক্ষেত্রে। আচ্ছা সেটা কালকে বলো, কি সমস্যা সেটা পরে দেখবো। হ্যাঁ এখন এক সাবজেক্টটা অন্য সাবজেক্টে না বলি, শুধু শুধু রেকর্ড নষ্ট না করি। প্রবলেম 1 নাম্বার অঙ্কটা, এটা 2012 সালে অ্যাকাউন্টিং এবং 2016 সালে বিবিএস এর প্রশ্ন।
এই প্রশ্নটা আমরা একটা অঙ্ক করে দিব আর বাদ বাকি সব অঙ্ক আপনাদের বাসার কাজ দিব। হ্যাঁ, তো এই অঙ্কটা দেখো আমাদের কি কি লেখা আছে। The following information has been taken from the accounting recorded of year Brad Factory for the year 2012। এখানে আমাদের যে তথ্যগুলো আছে এর মধ্যে প্রথম লেখা আছে র মেটেরিয়াল ইনভেন্টরি জানুয়ারি 1। তাহলে জানুয়ারি 1 তারিখে যেটা সেটা কি ওপেনিং না ক্লোজিং? ওপেনিং। আর ডিসেম্বর 31 থেকে 90,000 এটা কি? ক্লোজিং। ক্লোজিং। এরপরে ফিনিশ গুড জানুয়ারি 1 আর ডিসেম্বর 31, তার মানে ওপেনিং ক্লোজিং। মাঝখান থেকে ওয়ার্কিং প্রসেস এই আইটেমটা আমাদের কি নাই। বলা তো দেখি ওয়ার্কিং প্রসেসের ওপেনিং এবং ক্লোজিং যোগ করে কি হইতো? কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। তাহলে এখন এই আইটেমটা আমরা দিব না, ওই ওপেনিং ওয়ার্কিং প্রসেস বাদ দিয়ে আমরা সরাসরি লিখব ওপেনিং ফিনিশ গুড মাইনাস ক্লোজিং ফিনিশ গুড, যোগ বিয়োগ করে দেওয়া হবে, তাই দিব কস্ট অফ গুডস সোল্ড। মানে যে স্টেপটা থাকবে ওই স্টেপটা বাদ, পরবর্তী স্টেপে চলে যাব। পারচেজ অফ র মেটেরিয়াল কার সাথে যোগ করি আমরা? ওপেনিং র মেটেরিয়াল। ডিরেক্ট ওয়েজেস কোথায় আসবে? ডিরেক্ট মানে অল ডিরেক্ট মানে প্রাইম কস্টে। ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলতে ফ্যাক্টরি ওভারহেড কে বোঝানো হয়েছে, ঠিক আছে। আর সেলিং এক্সপেন্স কোথায় যাবে? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স। কস্টে বলছে দা কোম্পানি সেলস ইট প্রোডাক্ট বাই অ্যাডিং 20% প্রফিট অন কস্ট। এই যে অন কস্ট আছে তাহলে 20/80 না সরাসরি 20%? সরাসরি 20%। ওকে, বলছে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ভ্যাট ইফ দ্য রেট ইজ 15%। যদি ভ্যাটের হার 15% হয় তাহলে অ্যামাউন্ট অফ ভ্যাট দ্যাট মিন্স ভ্যালু অ্যাডেড ট্যাক্স বের করতে হবে। তো এটা করার জন্য আমাদের স্টেপ কয়টা? দুইটা। প্রথমে সেলস বের করব, এরপরে ভ্যালু অ্যাডেড ট্যাক্স পেয়েবল বের করব। এখন সেলস বের করার ক্ষেত্রে প্রথমে দিই ওপেনিং র মেটেরিয়াল, সেটা আমাদের প্রশ্নে কত দিয়ে আছে? 4 লাখ। 4 লাখ। এর সাথে যোগ করি পারচেজ অফ র মেটেরিয়াল, কত দিয়ে আছে? 19 লাখ। বিয়োগ করি ক্লোজিং র মেটেরিয়াল, কত দিয়ে আছে? 90,000। 90,000। তোমরা কি সবাই সলিউশন পিডিএফটা কি দেখতেছো? জি ভাইয়া দেখতেছি। জি স্যার। ওকে, প্রথমে কোম্পানির নাম, শিডিউল অফ ভ্যাট ক্যালকুলেশন ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2012, পার্টিকুলার টাকা। র মেটেরিয়াল এটা হলো ওপেনিং, যোগ বিয়োগ করার দরকার নাই, সরাসরি ওপেনিং র মেটেরিয়াল উদিছে জানুয়ারি 1, একই কথা। ওপেনিং র মেটেরিয়াল 4 লাখ, পারচেজ অফ র মেটেরিয়াল এখানে আমরা দিব প্লাস 19 লাখ মাইনাস ক্লোজিং র মেটেরিয়াল বা র মেটেরিয়াল ব্র্যাকেটে লিখব ডিসেম্বর 31 90,000। এই তিনটা যোগ বিয়োগ করে আমাদের হলো 22,10,000 টাকা। এই 22,10,000 টাকার নাম হচ্ছে র মেটেরিয়াল ইউজড। ক্লিয়ার? জি স্যার। এখন বলেন র মেটেরিয়াল ইউজের সাথে আমরা কি যোগ করি? অল ডিরেক্ট এক্সপেন্স। কয়টা আছে? আছে। একটা আছে ডিরেক্ট ওয়েজেস। ডিরেক্ট ওয়েজেস 3,50,000, তাহলে আমরা লিখছি যোগ ডিরেক্ট ওয়েজেস 3,50,000, দুটো যোগ হচ্ছে প্রাইম কস্ট 25,60,000। প্রাইম কস্টের সাথে যোগ করি ফ্যাক্টরি ওভারহেড, এখানে ফ্যাক্টরি ওভারহেড মানে ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলছে 11,50,000 টাকা দিয়ে আছে। তাহলে আমরা দিছি ম্যানুফ্যাকচারিং ওভারহেড 11,50,000, তাহলে দুইটা মিলা হচ্ছে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। এটা কস্ট অফ, এটা কি অ্যাকচুয়ালি কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার নাকি ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ফ্যাক্টরি কস্ট? বলো তো দেখি। এর অ্যাকচুয়াল নামটা কি হবে বলো তো দেখি। ফ্যাক্টরি ওভারহেড যোগ করে কি হয়? ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাকশন কস্ট বা ফ্যাক্টরি কস্ট। তাহলে এরপরে আমরা যোগ করি ওপেনিং ওয়ার্কিং প্রসেস ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, সেটা নাই দেখে ওই নামটা আমরা দিছি কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। ওর সাথে আমরা ফিনিশ গুডের ওপেনিংটা যোগ করছি আর ক্লোজিংটা কি করছি বিয়োগ করছি। তাহলে ওপেনিং ছিল 40, ক্লোজিং ছিল 1.5 লাখ। তাহলে 40 থেকে 1.5 লাখ যদি বাদ দিই মাইনাস 1,10,000। তাহলে এই দুইটা যদি বিয়োগ করি তাহলে কস্ট অফ গুডস সোল্ড পেলাম 36 লাখ। কস্ট অফ গুডস সোল্ড ক্লিয়ার? জি স্যার।
এরপরে আমরা অপারেটিং এক্সপেন্স যোগ করি। অপারেটিং এক্সপেন্স মানে সেলিং এক্সপেন্স ছিল 2,90,000, যোগ করা হচ্ছে টোটাল কস্ট 38,90,000। এর সাথে যোগ হলো প্রফিট 38,90,000 এর প্রফিট আমাদের ছিল 20%। তাহলে 20% তাও কি ছিল? অন কস্ট ছিল। তাহলে সরাসরি 20 না? জি স্যার। তাহলে সরাসরি 20 হয়েছে 7,78,000 টাকা। দুইটা যোগ করে আমাদের সেলস হলো 46,68,000 টাকা। তাহলে সেলস পয়েন্ট আমরা সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। জি স্যার। এখন ব্যাড পেয়েবল আমরা বের করব। এই সেলস এর উপর কত পার্সেন্ট ধরবো? 15%। আর এই যে র মেটেরিয়াল যেটা বের করছি 22,10,000 এর উপর সরাসরি 15 না 15 বা 115? 15/15। গুড। এই যে দেখো ব্যাট অন আউটপুট বা সেলস লিখতে হবে 46,68,000 এর 15% 7,02,000। আর ব্যাট অন আউটপুট বা র মেটেরিয়াল ইউজড 22,10,000 এর সরাসরি 15 নাকি 15 বা 115? 15/15। কিন্তু এটা আগের বছর কিন্তু সরাসরি 15% ছিল। কথা কি বুঝতে পারছি? তাহলে এখানে বলো তো দেখি 22,50,000 গুণ 15 ভাগ 115 কত হয়? দুই লক্ষ 88,261। 2,88,261। ওকে, তাহলে 7,02,000 থেকে 2,88,261 টাকা বাদ দাও। 4,11,939। 4,11,939। এই 4,11,939 হলো আমাদের বর্ষের অ্যান্সার। এই যেখানে আমরা লিখেছি 4,11,939 টাকা। কথা ক্লিয়ার? তোমাদের শীটে কিন্তু এই যে এখানে যেটা ছিল এইটাই আছে। হ্যাঁ, 3,68,700 টাকা ছিল। যারা শীট নিয়েছে তারা একটু শীটটা একটু চেঞ্জ করে নিবা। হ্যাঁ, রেজাল্টটা কথা কি ক্লিয়ার আমার কথা? জি স্যার। আর 1 নম্বর অঙ্ক কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। 1 নম্বর অঙ্কের মতো প্রায় 5-6টা অঙ্ক আছে। এই 5-6টা অঙ্ক আপনাদের বাসায় কাজ দিবে। হ্যাঁ, একটু দেখেন। প্রথম লেখা আছে 2 নম্বর অঙ্কটা 2018 সালে ছিল বিগিনিং র মেটেরিয়াল ইনভেন্টরি। বিগিনিং কথা মানে হচ্ছে ওপেনিং, আর নিচেরটা হলো এন্ডিং মানে কি ক্লোজিং। পার্সেল অফ র মেটেরিয়াল 3,60,000 কার সাথে যোগ করব বলো দেখি? বিগিনিং র মেটেরিয়াল। বিগিনিং র মেটেরিয়াল সাথে। তাহলে যোগ বিয়োগ র মেটেরিয়াল ইউজ এর সাথে ডিরেক্ট ওয়েজেস যোগ করে কি বের হবে? প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে কি যোগ বিয়োগ করব? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড আমাদের প্রশ্নে কত দিয়ে আছে? 1,28,000 টাকা। যোগ করে কি হবে? ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে কি যোগ বিয়োগ করি? ওপেনিং ওয়ার্কিং প্রসেস। সেটা কিন্তু আমাদের প্রশ্ন আছে। ওপেনিং ওয়ার্কিং প্রসেস 80,000 টাকা, আর এই যে এন্ডিং ওয়ার্কিং প্রসেস হলো 60,000 টাকা। তাহলে 80,000 যোগ করব আর 60,000 টাকা কি করব? বিয়োগ করব। কি হবে? কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। এর সাথে কি যোগ বিয়োগ করি আমরা? ওপেনিং ফিনিশ গুড 70,000 টাকা আর ক্লোজিং ফিনিশ গুড হলো 75,000। যোগ বিয়োগে কি হবে? কস্ট অফ কস্ট অফ গুডের সাথে কি যোগ করি? অপারেটিং। অপারেটিং এক্সপেন্স দুই ধরনের খরচ, সেলিং দিয়ে আছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভও দিয়ে আছে। ওকে, জি। দুটো যোগ করে কি হবে? টোটাল টোটাল কস্টের সাথে প্রফিট। প্রফিট বলছে 20% অন কস্ট। তাহলে সরাসরি 20 না 20/80? সরাসরি 20। সরাসরি 20। ঠিক আছে, তাহলে সেলস বের হলো। এইটা আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে। আর 2 নাম্বার বলছে যে ভ্যাট পেয়েবল বের করে যদি ভ্যাটের হার কত পার্সেন্ট হয়? 15% হয়। কথা ক্লিয়ার? তাহলে সেলস এর উপর কত পার্সেন্ট ধরবো? 15%। আর র মেটেরিয়াল ইউজড এর উপর 15/15।
এখন মনে হয় পরবর্তীগুলো আর পড়াইতে হবে না। এই যে 3 নাম্বার, তাই 4 নাম্বার, 5 নাম্বার অঙ্কটা আমি পড়াই দিতেছি। 5 কি দুইটা, একটা ছোট 5 আর একটা হলো বড় 5। এই যে বড় 5টা আগের মতোই, এখানে বড় 5-এর মধ্যে একটু পরিবর্তন করে, সেটা হলো 25% প্রফিট অন সেলস। তাহলে কি করবো বলো তো দেখি? 25/75। হ্যাঁ, 25/75। কথা কি মনে থাকবে সবার? হ্যাঁ, বলেন আমাদের এই অঙ্কে ফ্যাক্টরি কস্টের মধ্যে বা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কয়টা আইটেম যাবে, একটু ভালো করে বলেন তো দেখি। দুইটা। কি কি? দুইটা Factory depreciation গুড, এই তো ভালো পারছেন, আপনারা সবাই ভালো পারছেন, ধন্যবাদ। 6 নাম্বার অঙ্কটা দেখেন, এখানে কি কি আছে একটু ভালো করে দেখেন। ওপেনিং স্টক, ওপেনিং র মেটেরিয়াল দিয়ে আছে, ওপেনিং ফিনিশ গুড দিয়ে আছে, ক্লোজিং র মেটেরিয়াল দিয়ে আছে, ক্লোজিং ফিনিশ গুড দিয়ে আছে, র মেটেরিয়াল আর পারচেজ দিয়ে আছে। ফ্যাক্টরি এক্সপেন্স কোথায় যাবে বলেন তো দেখি? factory overhead, ফ্যাক্টরি ওভারহেড। ডিরেক্ট ওয়েজেস, all direct, ওকে। অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, operating expense সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স, পারচেজ অফ মেশিন আসবে না আসবে না, কারণ আমরা স্থায়ী সম্পত্তি এখানে দিই না, কিন্তু স্থায়ী সম্পত্তি ডিপ্রিসিয়েশন দিতে না। প্রশ্নে বলছে ডিপ্রিসিয়েশন অফ দ্য মেশিনারি 10% অন কস্ট, অর্থাৎ এই যে কস্ট আছে এই কস্ট কিন্তু টোটাল কস্ট না, ঠিক আছে? মানে মেশিনের যে কস্ট, মেশিনের কস্ট কত? 1 কোটি টাকা দিয়ে আছে না? জি স্যার এই 1 কোটি টাকার কয় পার্সেন্ট বলো দেখি? 10%। 10%। কথায় ক্লিয়ার? জি এখন বলো এই ডিপ্রিসিয়েশন অফ মেশিনারি এটা কোথায় দিব আমরা? ফ্যাক্টরি ওভারহেড ফ্যাক্টরি ওভারহেডে। আর 25% অন কস্ট 25/75 নাকি সরাসরি 25? সরাসরি তাহলে 6 নম্বর অঙ্ক কি পারা যাবে? জি স্যার ওকে, 6 এর পর আমাদের ফর্মেটি শেষ। আমরা 5 নম্বর অঙ্কটা একটু দেখে দেই। 5 নম্বর অঙ্কটা একটু ভালো করে দেখেন কি লেখা আছে। 5 নম্বর অঙ্কটা আমরা ওই যে ট্যাক্সেশন ইন বাংলাদেশের ক্ষেত্রে আমরা পড়ছিলাম, চালান মূল্য ভ্যাট নির্ণয় পড়েছিলাম না? জি স্যার চালান মূল্য ভ্যাট নির্ণয়। এখানে আমাদের প্রশ্নটা বলা তো দেখি, বাংলা একটু বলা তো দেখি, চালান মূল্য আমরা নির্ণয় করতাম কিভাবে, দেখি আপনাদের মনে আছে কিনা। বলেন চালান মূল্য আমরা নির্ণয় করতাম কিভাবে? পণ্যের ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ যোগ করব, তারপর মুনাফা যোগ করব। পণ্যের ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ যোগ, মুনাফা যোগ, মুনাফা যোগ, সবগুলো যোগ বিক্রয় কি হবে ম্যাডাম? করযোগ্য সরবরাহ মূল্য। করযোগ্য সরবরাহ মূল্য। গুড। তারপর আমরা ভ্যাট ট্যাট দিলাম, তাই না? এখন আসেন তাহলে এই অঙ্কে আমাদের কি বলছে, মিস্টার পলাশ হ্যাজ এ পারচেজ গুডস ফর টাকা 4,60,000। পাইছেন সবাই? জি স্যার জি স্যার। তাহলে 4,60,000 টাকা ক্রয় করছে, ওকে। তাহলে এটা পণ্যের ক্রয় মূল্য। এরপর লেখা আছে অ্যাডিশনাল এক্সপেন্স, মানে কি অতিরিক্ত খরচ বা আনুষঙ্গিক খরচ কত টাকা? 40,000 40। এবং প্রফিট 50,000 টাকা, ঠিক আছে? তাহলে এই সবগুলো যোগ করে আমাদের কি হবে? করযোগ্য সরবরাহ মূল্য। ওকে, এরপর কি করতাম আমরা? ভ্যাট ধরবো। ভ্যাট ধরবো। ভ্যাট কত পার্সেন্ট আছে? 15%। 15%, ঠিক আছে? তাহলে একটু দেখেন, 4,60,000 প্লাস 40,000 প্লাস 50,000 সব মিলে কত হয়? 4,60,000 5,50,000। 5,50,000 এই 5,50,000 আমরা কি যোগ করবো বলো?
ভ্যাট ভ্যাট। ওকে, ভ্যাট। তাহলে 5,50,000 কত পার্সেন্ট ভ্যাটের হার? 15%। এটা উল্লেখ থাকলেও 15, না উল্লেখ থাকলেও 15%। তাহলে কত হয়? 82,500। 82,500 ওকে, তাহলে কি করতাম? 5,50,000 সাথে 82,500 কি করব? যোগ যোগ করব। করব। কত হয়? 6,32,500। 6,32,000 কত? 500। ওকে, এখানে তো শেষ নাকি? এখন চালান ব্যাট জি স্যার। এখন ব্যাট বেরো কি ভাই বলো? চালান মূল্য সাথে 15/115 ভাগ করব। তাহলে চালান মূল্য হচ্ছে 5,50,000 এর 15/115 না? জি স্যার। আর আর পণ্যের ক্রয় মূল্যের সাথে 15/115 এই যে যেটা এটাই করব। পণ্যের ক্রয় মূল্য কত বের করছি? পণ্যের ক্রয় মূল্য তো 4,60,000 দিয়ে আছে না? 4,60,000 এর 15/115, তা কত হয় জান তো? ষাট প্রথমটার না পুরো স্যার, অ্যান্সার? ওই যে 4,60,000 15/115 দিয়ে করলে 60,000 হয়। আর আগেরটা 5,50,000 এরটা? ৳৭১,৭৪০। আসলে কি ওইটা কি বলে, এই 5,50,000 পর ধরি নাকি এই যে ভ্যাট যোগ করার পর ওই টাকার উপর ধরি বলো তো দেখি? তোমরা তো ভুল ভ্যাট বলো যোগ মনে হয়। করার তোমরা পর ওই টাকার উপর ধরি। তাহলে তোমরা চালান ভুল মূল্যের বলছো তো। উপর ধরি স্যার। হ্যাঁ, চালান মূল্য, তাহলে তোমরা উল্টা পাল্টা বলো কেন? তাহলে 6,32,000 কত? 500 নাকি? 6,32,500 গুণ 15/115 সমান কত হয় এখানে? এই জন্য তো রেজাল্ট মিলতেছে না। ৮২,৫০০। ওকে, এই যে 82,500, এই 82,500 থেকে যদি 60,000 বাদে তাহলে 22,500 টাকা। এই 22,500 টাকা হচ্ছে আমাদের কি অ্যান্সার, সঠিক অ্যান্সার। হ্যাঁ, এটা হলো আগের বছরের অ্যান্সার। এই যে এইটা চেঞ্জ করছে না, এর জন্য এই অ্যান্সারটা বাদ। আর চালান মূল্যটা হচ্ছে এই যে 6,32,500। এই যে এখানে 5,50,000 এর পরিবর্তে কত হবে? 6,32,000 কত হবে? 500 টাকা। কথাই ক্লিয়ার? আমি তোমাদের যে শীটটা দিব ওই শীটে আমি অ্যান্সারটা চেঞ্জ করে দিব, ঠিক আছে? মানে সঠিক অ্যান্সারটা আমি দিব। ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমাদের মূল্য সংযোজন করার ক্ষেত্রে আমরা যেভাবে অঙ্ক করছি এটার ক্ষেত্রে আমরা কি ঠিক ওভাবেই অঙ্কটা করলাম। হ্যাঁ, তাহলে 5 নম্বর অঙ্কটা শেষ। এরকম একটা অঙ্ক হুবহুব আরেকটা অঙ্ক এসে বিবিএসএল, আমি একটু দেখাইতেছি, দেখো ওই অঙ্কটা কোথায়। এটা 3 নাম্বার ফরম্যাটে ঢুকে গেছে অঙ্কটা। এই যে 13 নম্বর অঙ্কটা, ঠিক আছে? এখানে পণ্যের ক্রয় মূল্য 5 লাখ, তারপরে অতিরিক্ত খরচ ইম্পোর্ট ডিউটি হলো 50,000 টাকা এবং 20,000 টাকা কি ট্রান্সপোর্টেশন কস্ট। তাহলে এই তিনটা যোগ করে আমাদের কি বের হবে বলো তো দেখি? করযোগ্য সরবরাহ মূল্য। এর সাথে আমরা প্রফিট যোগ করি। প্রফিট বলছে 20% অন সেলস। তাহলে 20% অন সেলস মানে কি সরাসরি 20 না 20/80? 20/80। 20/80। 20/80, গুড। তাহলে 20/80 যদি দেই তাহলে অঙ্কটা একটু দেখিয়ে দেই। এখানে বলা আছে রিকোয়ারমেন্ট বলছে যে ভ্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট এন্ড ভ্যাট পেয়েবল। তাহলে এই অঙ্কটা ওই আগের অঙ্কের থেকে তথ্যটা একটু ভিন্ন আছে, যেহেতু আগের অঙ্কে প্রফিটটা সরাসরি দেওয়া ছিল, এই অঙ্কে প্রফিটটা সরাসরি দেওয়া নাই। অঙ্কটা দেখাই, তাহলে 5 লাখ প্লাস হচ্ছে 50,000
প্লাস কত 20,000 সবটি যোগ করে কত হয় 5,70,000 এই 5,70,000 সাথে প্রফিট আমরা যোগ করব 20% অন সেল বলছে এই জন্য 5,70,000 রে 20/80 করব নাকি 5,70,000 রে 20 কত 80 20/80 কত হয় 20/80 1,42,500 1,42,500 ওকে তাহলে যোগ করে 5,70,000 সাথে 1,42,580 যোগ করে 1,42,500 যোগ করে কত হয় 7,12,500 এই 7,12,500 টাকা এই যে 7,12,000 কত 500 ব্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট আর বলছে ব্যাট পেয়েবল বের করো তাহলে ব্যাট পেয়েবলটা দেখাইছি ব্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট থেকে টোটাল কস্ট বাদ দিয়ে তার উপর কত পার্সেন্ট ধরবো 15% ঠিক আছে তাহলে ব্যাট অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট হলো 7,12,500 এখান থেকে টোটাল কস্ট মানে এই যে তিনটা যোগ করে কত হয়েছিল 5,70,000 তাহলে 7,12,500 থেকে 5,70,000 বাদ দিয়ে যা থাকবে তার উপর কত পার্সেন্ট 15% ধরলে আমাদের 21,375 টাকা বের হবে এটা আমাদের শীটে দিয়ে আছে 13 নম্বর অঙ্কটা একটু দেখেন এটা ফরম্যাট 3 এর তো 15 এই যে 13 নম্বর অঙ্কটা ঠিক আছে এই যে 21,375 ওকে কথা কি বোঝা গেছে তাহলে এই যে এখন যে অঙ্কটা করাইলাম ঠিক আছে এই অঙ্কটার হুবহু অঙ্ক হলো 2021 সালে একটা অঙ্ক হয়েছে এই যে 2021 সালে অঙ্কটা হচ্ছে এই অঙ্কটা তোমাদের জন্য কিন্তু 1000% কমন এই 15 এবং এই যে এই 14 এটা ফরম্যাট 3 এর এই অঙ্কটা যেহেতু এর সাথে রিলেটেড এর জন্য আমরা এই অঙ্কটা তোমাদের বাসায় কাজ দিয়ে দিলাম বলা তো দেখি এটা আমাদের প্রফিট কি প্রশ্নে দিয়ে আছে না জি ভাইয়া প্রশ্ন দেওয়া আছে তাহলে এটা ওই যে ফরম্যাট 1 এর যে অঙ্কটা করছিলাম ওই অঙ্কের মতো সুন্দর করে ফেলাইবে হ্যাঁ মানে হলো গিয়া ট্যাক্সের অঙ্কে আমরা যেরকম ভাবে করছি ওরকম ভাবে আমরা করে ফেলবো ঠিক আছে মূলত আমি ওই অঙ্কটার পরে এই অঙ্কটা দেখানোর কথা ছিল কিন্তু ভুলে আমার ওই অঙ্কটা চলে গেছে ঠিক আছে ওই যে ফরম্যাট 1 এর যে অঙ্কটা করছি ওই অঙ্কটা আর এই অঙ্কটা হুবহু ব্যাকছে কিন্তু ভুলে 13 নাম্বারটা চলে গেছে তাহলে এইটা ওই 1 নাম্বার অঙ্কের মতো কি পারবা এবং এটা রেজাল্টটা কিন্তু এটা রেজাল্ট কিন্তু চেঞ্জ রেজাল্টটা আমি একটু তোমাদের শীটে লিখে দিব না হ্যাঁ যখন আমি শীটটা দিব তখন এই রেজাল্টটা আমি চেঞ্জ করে তোমাদের দিয়ে দিব ওকে তাহলে আমি তারপরে একটু রেজাল্টটা আমি একটু রেজাল্ট কি ভাই এই রেজাল্টটা আমি মুখে একটু করে বের করছি 6,008 ওকে দেখি তোমারটা ওইটা হয়েছে কিনা 1,20,000 এক্সপেন্স হলো 10,000 প্লাস প্রফিট হচ্ছে 15,000 এই তিনটা যোগ করে কত হয় 15 25 না 25 আর 20 1 লক্ষ কত 45 না 1,45,000 ওকে এই 1,45,000 টাকা এরপর আমরা কিভাবে কি করব এই 1,45,000 কত পার্সেন্ট ধরবো 15% ধরবো 15 আর কয় মূল্যের উপর 15 বাই কত 115 ওকে তাহলে 1,45,000 এর সরাসরি 15% 21,000 কত বললা 21,750 21,750 আর এটা হলো করযোগ্য মূল্য আর ক্রয় মূল্য আমার কত ছিল 1,20,000 1,20,000 এর কত বলো দেখি 15 বাই কত 115 115 কত হয়
15,652। 15,652। আর এই দুইটার পার্থক্যটা যা হবে এটি অ্যান্সার। ঠিক আছে, কত হয় দেখেন তো? ছয় হাজার 6,098। হ্যাঁ, এটা জানি কে বলছিল, তারটা রেজাল্ট ঠিক আছে, 6,098 টাকা। ঠিক আছে, আমি এই দুইটা প্রশ্নের অ্যান্সারটা আমি তোমাদের চেঞ্জ করে আমি তোমাদের শীটটা দিয়ে দিব। ওকে, তাহলে আজকে আমাদের ফরম্যাট 1 এর সবগুলো শেষ হলো, ফরম্যাট 3 এর 15 নাম্বারটা আর এই হলে 13 নাম্বারটা। আগামী ক্লাসে আমরা ফরম্যাট 2 দিয়ে শুরু করব, ফরম্যাট 3 এ চলে আসব। ওকে ম্যাডামরা? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, আমার আজকের ক্লাস এখানে শেষ। তবে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করো।